বাংলা সাহিত্যের কিছু ভৌতিক ঘটনা এবং রোমাঞ্চকর কাহিনী নিয়ে আমরা আবার চলে এসেছি হরর বেঙ্গল স্টোরিসে। আজকের আমাদের নিবেদন মুরারি মোহন বিটের লেখা মায়ার সুর। গল্পটি আমরা নিয়েছি মাসিক পত্রিকা শুকতারার 101 ভূতের গল্প দ্বিতীয় খণ্ডটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় বৈশাখ 1381 বঙ্গাব্দে। গল্প পাঠে আমি রয়েছি দেবার্ঘ। আশা করি আপনাদের গল্পটা শুনতে ভালো লাগবে। শুরু হচ্ছে মায়ার সুর। যখনকার কথা বলছি তখন ব্যান্ডেল বর্ধমান রেলওয়ে লাইনের ইলেকট্রিফিকেশনের কাজ পুরোদমেই চলছে। ওই কাজের জন্য আমাদের মতো বহু মিস্ত্রিকেই লাইনের ধারে ধারে তাঁবু খাটিয়ে থাকতে হতো। সেই সময়কারই একটি দিনের জ্যোৎস্নাময় রাত তখন খুব একটা বেশি নয়, 10টা হবে। আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। একই অসহ গরম পড়েছে, তার উপর হাওয়ার লেশ মাত্র নেই। গাছের একটি পাতা পর্যন্ত কাঁপছে না। গরমে কারুর চোখ মুখে ঘুম নেই। সকলেই হাঁসফাঁস করছে। শুতে একেবারে ইচ্ছে করছিল না। তাই আমি আর বিমল ক্যাম্প থেকে কিছুটা দূরে গিয়ে মাঠের মধ্যে ঝিলের ধারে বসে বসে গল্পগুজব করছিলাম। ফুটে ফুটে জ্যোৎস্নায় আমাদের অনেক দূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছিল। আমাদের সামনে পিছনে ধুধু মাঠ। বাঁদিকে খানিকটা তফাতেই রেল লাইন, আর ডান দিকে অনেকটা দূর আবছাভাবে বড় বড় গাছে লম্বা টানা জঙ্গল দেখা যাচ্ছে। আমরা দুজনে এ কথা সে কথা নিয়ে আলোচনা করছি। হঠাৎ একটু দূর থেকে বেহালার করুণ সুর কানে এলো। দূরে মাঠের দিকে তাকিয়ে দেখতে পেলাম কিছুটা তফাতেই কালো ছায়ার মতো একটা লোক ঘুরে বেড়াচ্ছে। আর ওই লোকটাই যে বেহালা বাজাচ্ছে তা তার অঙ্গভঙ্গি দেখেই বুঝতে পারলাম। আমি গান বাজনা বড়ই ভালোবাসি। কিছুক্ষণ শোনার পর আমি যে এতই বেশি মুগ্ধ হয়ে গেলাম, বিমলকে বললাম, লোকটা বেহালায় বেশ ওস্তাদ বিমল। বেহালা অনেক শুনেছি, কিন্তু এমন করুণ সুর কোনোদিনও শুনিনি। চলো লোকটাকে ডেকে আনি। ওকে কাছে বসিয়ে বেহালা না শুনতে পেলে না তৃপ্তি হচ্ছে না। বিমল বলল, আপনাকেও এই কথা বলবো ভাবছিলাম। আমার মনে হয় লোকটার মাথায় গোলমাল আছে, নইলে এত রাত দুপুরে নির্জন মাঠের মধ্যে ভূতের মতো ঘুরে ঘুরে বেহালা বাজাবে কেন? ওকে ক্যাম্পে এলে দুটো খেতে দিলে খুবই বেশি হবে, আর আমরাও স্বাদ মিটিয়ে বেহালা শুনতে পারবো। চলুন ওকে ডেকে আনি সুনীলদা। দুজনে তাড়াতাড়ি এগিয়ে চললাম সেই বেহালা বাদককে লক্ষ্য করে। স্পষ্ট দেখতে পাচ্ছি মূর্তিটাকে। দেখতে পাচ্ছি ঠিক জমাট বাঁধা কালো ছায়ার মতো। তেমনি এদিক ওদিক ঘুরে ঘুরে বেহালা বাজিয়েই চলছে। আমরা বেশ তাড়াতাড়ি ওর দিকে এগিয়ে চললাম। চলছি। আমাদের কারুর মুখে কোনো কথা নেই। বেহালা বাদকের দিকে দৃষ্টি রেখে আমরা হাঁটছি। এক সময় মুহূর্তের জন্য একবার আমরা অনুভব করলাম হাঁটার ফলে আমার পায়ে শিরাগুলো বেশ কনকন করছে। সারা দেহ ঘামে ভিজে গেছে। মূর্তিটাকে কিন্তু তেমনিই দেখতে পাচ্ছি ছায়ার মতো। তার বেহালার করুণ সুরও তেমনিই শুনতে পাচ্ছি আগেকার মতো। আকস্মাৎ একসময় আমি আর বিমল থমকে দাঁড়িয়ে পড়লাম। চোখের সামনে একই দেখছি। বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমি। কোথায় গেল সেই মাঠ? কোথায় গেল সেই বেহালা বাদক? দেখতে পেলাম আমরা দাঁড়িয়ে রয়েছি এক অজানা গায়ের মধ্যে চড়া মোটা রাস্তার উপর। রাস্তার দুপাশে ফাঁকা ফাঁকা 2-4টে মাটির ঘর বাড়ি দেখতে পাচ্ছি। বেহালার করুণ সুর এবার স্পষ্ট কানে আসছে, আগের চেয়ে অনেক স্পষ্ট। খুব কাছেই বাজছে মনে হলো। বিমল আতঙ্কিত কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, সুনীলদা, আপনি চোখের সামনে কি দেখতে পাচ্ছেন বলুন তো? আমার যেন মনে হচ্ছে আমরা একটা গায়ের মধ্যে এসে পৌঁছেছি। একটা রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি, ঘরবাড়ি দেখতে পাচ্ছি। আমিও তাই দেখছি বিমল। মাঠের মধ্যে দিয়েই তো আসছিলাম, হঠাৎ গ্রামের মধ্যে এলাম কি করে? বেহালা সুরটা তো এখনো শুনতে পাচ্ছি। মনে হচ্ছে ওই পোড়ো বাড়িটার মধ্যে থেকে আসছে যেন। এ কি অদ্ভুত কাণ্ড কারখানার পাল্লায় পড়লাম বলুন তো। আমরা দুজনেই কি পাগল হয়ে যাচ্ছি বিমল? আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে কেউ যেন আমাদের সম্মোহিত করে নিয়ে এসেছে এখানে। শুনে বিমল আরো ভয় পেয়ে গেল। আমিও কম ভয় পাইনি। বিমল বলল, সম্মোহিত যদি সত্যি কেউ আমাদের করে থাকে, যে লোকটা বেহালা বাজাচ্ছিল সেই করেছে।
এখানে আর আমাদের এক মুহূর্তও থাকা ঠিক নয়। এখান থেকে পালিয়ে যাওয়াই উচিত, কি বলো? বললাম, না, রাত বিরেতে আর ছোটাছুটি করে লাভ নেই, তাতে আরও বিপদ পড়তে পারে। বরং এখানেই কোনো বাড়িতে আশ্রয় নেওয়া ভালো। এসো, ওই কুঁড়েটার দরজায় ধাক্কা দিই, দেখা যাক আশ্রয় মেলে কিনা। তাছাড়া এটা কোন গ্রাম, এখান থেকে সিমলাগড় স্টেশন যাওয়ার পথ কি, এইসবও তো জেনে নিতে হবে। আমি আর বিমল কুঁড়েটার বারান্দায় গিয়ে উঠলাম। 2-3 বার দরজা ধাক্কা দিতেই ভিতর থেকে গলার আওয়াজ শোনা গেল। কে? বললাম, দয়া করে দরজাটা একবার খুলুন, বড় বিপদে পড়েছি। দরজা খুলে লণ্ঠন হাতে নিয়ে একজন প্রৌঢ় লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। চোখে তার বিস্ময়ে ভরা দৃষ্টি। বললাম, আমরা বড় বিপদে পড়েছি, পথ ভুল করে এসে পড়েছি এই গায়ে, যদি দয়া করে রাতের মতো একটু আশ্রয় দেন। আপনার এই বারান্দাতেই আমরা শুয়ে থাকব। লোকটি আমাদের দুজনকে ভালোভাবে দেখে নিয়ে শুধালো, কোথায় যাবেন আপনারা? কোত্থেকে আসছেন? আসছি অনেক দূর থেকে, যাব সিমলাগড় স্টেশনের কাছে। লোকটি বলল, সে তো মশাই এখান থেকে অনেক দূর, তা না হয় 10 মাইলের কম তো হবে না। 10 মাইল? কি বলছেন আপনি? কথাটা আমার মুখ থেকে যেন আপনা আপনি বেরিয়ে গেল। হ্যাঁ, মাইল 10 তো রাস্তা হবেই, তবে যেতে আপনাদের বিশেষ অসুবিধে হবে না। এখান থেকে মাইলখানে হেঁটে গেলেই জিটি রোড পড়বে, জিটি রোডে বাস পাবেন। আসুন, ভেতরে আসুন, অনেক রাত হয়েছে। শুধলাম, কত রাত? এই 12:30। 12:30? 10টা থেকে 12:30, পুরো 2.5 ঘন্টা ধরে সুদীর্ঘ 10 মাইল পথ হেঁটে এসেছি, অথচ আমাদের কোনো হোশ ছিল না। তাছাড়া এই 10 মাইলের মধ্যে আরও কত গ্রাম পড়েছে, কত বনজঙ্গল খালবিল পার করে এসেছি, কিছুই তো জানতে পারিনি। সবসময় আমাদের মনে হয়েছে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এ কি আশ্চর্য অলৌকিক কাণ্ড! ভদ্রলোক আমাদের ঘরের মধ্যে নিয়ে গিয়ে বাড়ির ভেতর দিকের বারান্দায় শোবার ব্যবস্থা করে দিলেন। বেহালার সুর থেমে গেছে, আর শুনতে পাচ্ছি না। রাত্রে আমাদের ভালো ঘুম হলো না, ঘুম আসে আর ভেঙে যায়, এইভাবেই বাকি রাতটা কাটল। পরের দিন সকালে উঠে বাইরের বারান্দায় বসে চা খেতে খেতে পুরো বাড়িটার দিকে তাকালাম। বহুকাল আগেকার দোতলা কোঠা বাড়ি। লোকটির কাছে জানতে চাইলাম ওই পোড়ো বাড়িটায় কেউ থাকে কি না। ভদ্রলোক বলল, ভাঙা বাড়ি কে আর থাকবে, তবে থাকে বটে একজন, একটা আতপাগল লোক। লোকটা বেহালাবাজি ভিক্ষে করে বেড়ায়, দুপুরে আর রাতে ওখানে ভাত ফুটিয়ে খায় আর শোয়। চায়ের কাপটা নামিয়ে রেখে বললাম, আমরা একবার ঘুরে আসি বাড়িটার মধ্য থেকে। ভদ্রলোক আপত্তি জানিয়ে বলল, কি দরকার ভাঙা বাড়ির মধ্যে যাওয়ার, সাপখোপ থাকতে পারে। আমি আর বিমল ততক্ষণে রাস্তায় নেমে পড়েছি। পোড়ো বাড়িটার উঠানে ঝোপ জঙ্গল থাকলেও যাওয়া আসা করার পথে তেমন কোনো বাধা নেই। উঠান পেরিয়ে দরজা জানলা বসানো ঘেরা বারান্দায় গিয়ে উঠলাম। লম্বা বারান্দা, বারান্দার ওপাশে পাশাপাশি 3খানা ঘর। একখানা ঘর ভেঙে পড়েছে, 2খানা আস্ত। ঘর দুটোর মধ্যে উঁকি দিলাম। বারান্দা ও ঘরের মেঝে ধুলোবালি ইট আর খড়কুটোয় ভর্তি। বারান্দার একপাশে দেখলাম চড়া সিঁড়ি রয়েছে, সিঁড়িটা ভালোই আছে। সিঁড়ি দিয়ে উঠে গেলাম দোতলায়। উপরে উঠতেই বিশ্রী একটা গন্ধ নাকে এলো। সিঁড়ির পাশেই যে ঘরখানা, সেই ঘরটার মধ্যে পা দিতে ভীষণ ভয়েতে চমকে গেলাম। এক লাফে 2 হাত পিছিয়ে এলাম। বিমল আমার পিছনে ছিল। আমার হাবভাব দেখে তার মুখখানাও ভয়ে সাদা হয়ে উঠল। তার একখানা হাত ধরে টানতে টানতে নিচে নেমে একেবারে রাস্তায় এসে দাঁড়ালাম। আমার হৃৎপিণ্ড ধকধক করে লাফাচ্ছে। বিমল এবার শুধালো, কি ব্যাপার, কি বলুন তো সুনীলদা, কি দেখলে ঘরের মধ্যে? দেখলাম একটা লোক মরে মরে পড়ে আছে। তার তার ডান হাতখানা বুকের সঙ্গে আঁকড়ে ধরে রয়েছে একটা বেহালা। লোকটা মরেছে কয়েকদিন আগেই, সারা দেহটা ফুলে গেছে, পচে উঠেছে। বিমল 2 চক্ষু বিস্ফোরিত করে বলল, কি বলছেন আপনি? তার মানে? বললাম, হ্যাঁ, তার মানে আমরা ওই মৃত লোকটারই প্রেসাত্মার খপ্পরে পড়েছিলাম। বিমল বলল,
জীবনে এই প্রথম আমি অলৌকিক কাণ্ড দেখলাম। ও কি ভয়ানক! আপনারা শুনছেন মুরারিমোহন বিটের লেখা মায়ার সুর। প্রকাশিত হয় বৈশাখ 1381 বঙ্গাব্দে। গল্প পাঠে আমি রয়েছি দেবার্ঘ। আশা করি আপনাদের গল্পটি শুনতে ভালো লেগেছে। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইরকমই আরও কিছু ভৌতিক কাহিনী এবং রোমাঞ্চকর ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কদিন পর আমরা আবার হাজির হব আরেকটি ভৌতিক কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন হরর বেঙ্গল স্টোরিজ।